ভবিষ্যতের বড় বিজনেসের বীজ বপনের জন্য লাগে, তাই জন্য স্টার্টআপ ক্যাপিটালকে সিড ক্যাপিটালও বলা হয়। সিড মানে কি? বীজ। আর স্টার্টআপ ক্যাপিটাল আর সিড ক্যাপিটাল অর্থাৎ এ আর ডি কিন্তু একই জিনিস, যেটা বিজনেস শুরু করার জন্য লাগে। নেক্সট চলে যাচ্ছি আমি ব্রিজ ক্যাপিটাল। ব্রিজ ক্যাপিটাল কি? ব্রিজ ক্যাপিটাল হচ্ছে টেম্পোরারি ফান্ডিং, কোনো বিজনেসের টেম্পোরারি ফান্ডিং। অর্থাৎ কিছুদিন পর একটা টাকা ঢুকবে, বা কিছুদিন পর ইকুইটি শেয়ার হোল্ডাররা পেমেন্ট করবে, বা কিছুদিন পর আমি স্পন্সর পাবো, এই কিছুদিন পর আমার সেটেলমেন্ট হবে, তার আগে বিজনেসটা চালানোর জন্য যদি টেম্পোরারি ফান্ডিং করা হয়, এবং যখন ওই কিছুদিন পর টাকাটা চলে আসবে, যখন পার্মানেন্ট সেটেলমেন্ট চলে আসবে, তখন টেম্পোরারি ফান্ডিং যেখান থেকে হয়েছে সেটাকে ফেরত দিয়ে দেওয়া হয়। এই যে টেম্পোরারি ফান্ডিং, এটাকে বলে ব্রিজ ক্যাপিটাল। আরো ভালো করে বাড়ি দিয়ে বোঝালে কি, তোমার কালকে 10,000 টাকা মাইনা ঢোকার কথা, হঠাৎ করে তোমার আজকে ফ্রিজ খারাপ হয়ে গেল, তোমাকে একটা নতুন ফ্রিজ কিনতে হবে 10,000 টাকা দিয়ে। তো তুমি কিন্তু মাইনা তোমার পরশু ঢুকবে, তুমি কি করলে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 10,000 টাকাটা নিয়ে ফ্রিজটা কিনে নিলে, বললে ফ্রিজ ছাড়া তো চলবেই না, লকডাউনের মার্কেট, মাছ কোথায় রাখবো, প্রতিদিন বাজারে যেতে পারবো না, তাই ফ্রিজটা নিয়ে নিলে। কিন্তু তারপরে তুমি কি, যেদিনকা তোমার স্যালারি হলো, সঙ্গে সঙ্গে বন্ধুকে তুমি টাকাটা ফেরত দিয়ে দিলে। এই দেখো, তোমার স্যালারি আর এই যে তোমার একদম প্রপার পার্মানেন্ট সলিউশন, আর এই যে মাঝখানের নিড, এই মাঝখানের যে গ্যাপিং টাইমটা, সেখানটা তুমি অন্য কারো কাছ থেকে নিয়ে নিজের ফান্ডিংটা করলে, টেম্পোরারি ফান্ডিং করলে, তুমি যখনই পার্মানেন্ট ফান্ডিং পেলে সেটা আবার ফেরত দিয়ে দিলে। দ্যাট ইজ কল্ড ব্রিজ ক্যাপিটাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে ব্রিজ ক্যাপিটাল। এবার চলে যাই মেজানাইন ক্যাপিটাল। মেজানাইন ক্যাপিটাল কি? মেজানাইন ক্যাপিটাল হচ্ছে তুমি বিজনেস শুরু করেছো, তুমি বিজনেস শুরু করেছো, বিজনেস প্রফিটের দিকে এগোচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো সামান্য প্রফিট, হয়তো 100 টাকা প্রফিট, কিন্তু তোমার বিজনেস যেটা খুলেছো সেটাতে অন্তত 1 লাখ প্রফিট হওয়ার ক্ষমতা আছে তোমার থিঙ্কিং এ। তোমার বিজনেসের যে চিন্তা ভাবনা, তোমার ধারণা, এই বিজনেসটা খুবই প্রসপেক্টফুল এবং 1 লাখ টাকা অবধি আমার আর্নিং হতে পারে দিনে, কিন্তু আমি এখনো প্রফিট করছি, কিন্তু 100 টাকা করছি। 1 লাখ টাকায় পৌঁছানোর জন্য আমার কি দরকার? কিছু ইনভেস্টমেন্ট দরকার, বিজনেসটাকে প্রপার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই যে বিজনেস প্রফিট করছে, কিন্তু তাকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার জন্য যে ইনভেস্টমেন্টের প্রয়োজন, সেটাকেই বলে মেজানাইন ক্যাপিটাল, যেটা আমাদের সি নাম্বার। পরিষ্কার হলো? 3 ধরনের ক্যাপিটাল। মেজানাইন আরেকবার বলে দিই, বিজনেস প্রফিট করছে কিন্তু তার চরম সীমায় পৌঁছায়নি, চরম সীমাতে পৌঁছানোর জন্য কিছু অতিরিক্ত ফান্ডিং এর দরকার, সেই ফান্ডিংটাকে বলা হয় কি? মেজানাইন ক্যাপিটাল। তাহলে পেইড আপ ক্যাপিটাল, স্টার্ট আপ ক্যাপিটাল, ব্রিজ ক্যাপিটাল, সিড ক্যাপিটাল, মেজানাইন ক্যাপিটাল, প্রত্যেকটাই বোঝা গেল। স্যার তাহলে ডেবিট ইনভেস্টমেন্টের মধ্যে পড়বে না? হ্যাঁ পড়বে, ডেবিট ইনভেস্টমেন্টের মধ্যে পড়বে ডেফিনেটলি, যদি বড় করে পড়বে নি একদম। তাহলে আমাদের এখানে 3 রকম, এরকম অনেক ক্যাপিটাল, আমাদের টোটাল 7 টাইপস অফ ক্যাপিটাল আছে। তো এটা হচ্ছে মেইন 3 টাইপ, যেটার থেকে প্রশ্ন আছে, একটা স্টার্টআপ, একটা ব্রিজ ক্যাপিটাল, আর একটা হচ্ছে মেজানাইন ক্যাপিটাল। তিনটে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমার আনসার কি হবে? এখানে কি দেখো, ভার্চুয়াল ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্ট এট দ্য স্টেজ হোয়ার প্রজেক্ট স্ট্যান্ড টু ফেচ প্রফিট, প্রফিট পাওয়া শুরু করছে বাট নট রিচ দ্য ফুল এফিসিয়েন্সি। তোমরা বুঝেই গেছো কোনটা হবে, মেজানাইন ক্যাপিটাল মানে সি হবে অ্যান্সার। ক্লিয়ার একদম? সবার পরিষ্কার তো? আমি পরের প্রশ্নে যাব। সবার পরিষ্কার হলো? এটা একটুখানি কমেন্ট করে দাও। সবার পরিষ্কার হলো তো আমাদের ক্যাপিটাল গুলো? একদম। তাহলে পরেরটাই চলে যাচ্ছি। দেখি 105 নাম্বার কার কাছ থেকে, এটাও খুব টাফ প্রশ্ন। 105 নাম্বার দেখি কেউ পারে নাকি, কার কাছ থেকে অ্যান্সার আসে। এবং শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করে অ্যান্সার দিলে হবে না, কিন্তু জেনে বুঝে অ্যান্সার দিতে হবে। কি বলেছে? কি বলেছে? এখনো কারো কাছ থেকে অ্যান্সার আসেনি। যাই হোক, কি বলেছে? যে securitization and reconstruction of financial asset and enforcement of security interest act, ফার্স্ট জানতে হবে
105 সি রিক, একদম 105 সি। সুরঞ্জন, ভেরি গুড, সি। আচ্ছা চলে আসি সিকিউরিটি অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2002-এ করেছিল। এই যে 2002 অ্যান্সার, একটা কেন, কিসের জন্য করেছিল? সাবাস রিক, ভেরি গুড। এই একটা করেছিল কিসের জন্য? এনপিএ কে রিকভার করার জন্য। কি এনপিএ রিকভার আগেও করা হয়। এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ ব্যাংক যে লোনে ফেরত পাওয়ার আশা ছেড়ে দেয়। জানো তো ব্যাংক, আমি একটুখানি বলে দিই এটা, ব্যাংক, এটা যদি ব্যাংক হয়, ব্যাংকের কাজ কি? বিভিন্ন জায়গা থেকে টাকা জমা নেওয়া। দুভাবে টাকা জমা নেয় ব্যাংক, একটা ডিমান্ড ডিপোজিট হিসেবে আর একটা টাইম ডিপোজিট হিসেবে। এটাকেই বলে এনডিটিএল, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি অফ ব্যাংক। এই যে ডিমান্ড আর টাইম লাইবিলিটি। এবার ব্যাংক কি? ব্যাংক হচ্ছে মাঝখানের দালাল। এবার ব্যাংক কি করে? লোন দেয় বিভিন্ন জায়গায়, পার্সোনাল লোন দেয়, ইনস্টিটিউশনাল লোন দেয়। পার্সোনাল ইনভেস্টমেন্ট করে, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করে। এবার ব্যাংক ডিমান্ড ডিপোজিট বা টাইম ডিপোজিটে হয়তো 9% সুদ দিচ্ছে, যে জমা রাখছে তাকে দিচ্ছে, আর পার্সোনাল লোনে দেখা গেল 12% সুদ নিচ্ছে। তাহলে মাঝখানে 3% যেটা থাকবে ওটা ব্যাংকের প্রফিট। ব্যাংক এই দালালিতে কাজ করে। তো এই যে ইনভেস্টমেন্টটা দেয়, এই যে পার্সোনাল লোন বা ইনস্টিটিউশনাল লোন দেয়, যখন ওটা ফেরত পাওয়া, ফেরতের ডিফল্ট, পেমেন্ট অব্লিগেশনের ডিফল্ট হয়, দেখো ডিফল্ট যদি হয় তাহলে কি কেস করবে, জেলে পাঠাবে, কিন্তু টাকা তো রিকভার হবে না। এই যে ডিফল্ট যেগুলো হয় সেগুলোকে ব্যাংক নন পারফর্মিং অ্যাসেট ঘোষণা করে, অর্থাৎ সেটা ব্যাংক নিজের এনডিটিএল থেকে সরিয়ে দেয়। আর এনডিটিএল থেকে যখনই সরিয়ে দেবে তখনই গভর্নমেন্ট ওটার ওপর আর ব্যাংকে ট্যাক্স চার্জ করবে না। ব্যাংক যত টাকা লোন হিসেবে খাটায় তার উপর কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স চার্জ করে। তাহলে ব্যাংক কি দেখছে, যে লোন দিয়েছি সেটা ফেরতও পাচ্ছি না, আবার যদি আমি ব্যালেন্স শিটে রাখি তাহলে তো আমি ট্যাক্সও চার্জ দিতে হবে আমাকে। তখন ব্যাংক সেটাকে এনপিএ হিসেবে ঘোষণা করে ব্যালেন্স শিট থেকে দূরে সরিয়ে দেয়, ফলে সেটার উপর ট্যাক্স চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। তো এই যে এনপিএ, তো এই এনপিএ যদি হয়ে যায় তাহলে ব্যাংকের ওই টাকাটা তো মার। 2002 সালে, আগে এটা মারি যেত। 2002 সালে এই একটা করে কি করলো গভর্নমেন্ট, বলল যদি এনপিএ হয়ে যায় তবে সেই ইনস্টিটিউশনের রেসিডেন্সি, ইনস্টিটিউশন বা পার্সোনাল যদি হয় তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ যেখানে সেই ইনস্টিটিউশন আছে বা যে বাড়ির লোক লোন নিয়েছে সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং তার বিভিন্ন অ্যাসেটকে বিক্রি করা যাবে, বিক্রি করে লোন রিকভার করা যাবে। ব্যাংক এটা তার কাছ থেকে পারমিশন ছাড়াই করতে পারে। ব্যাংককে এই সাহস দেওয়া হলো, মানে ব্যাংকে এনপি এর ক্ষেত্রে একটা অস্ত্র দেওয়া হলো, যে যে ইনস্টিটিউশন নিয়েছে বা যে লোনটা নিয়েছে তার রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রপার্টি বিক্রি করে ব্যাংক চাইলে এনপিএ কে রিকভার করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা। এই পদক্ষেপটা করা হয়েছিল নরসিংহম কমিটির সুপারিশে। নরসিংহম কমিটি, তোমরা জানো নরসিংহম কমিটি 3বার তৈরি হয়েছে, 75 আর দ্বিতীয়বার 90-এর দশকে তৈরি হয়েছে, 91, 98 দুবার রিপোর্ট দিয়েছে। এই নরসিংহম কমিটির রিপোর্টের সুপারিশে কিন্তু এই একটা হয়েছে। এবং এই যে অ্যাসেট রিকভার করার জন্য ব্যাংক দৌড়ে গিয়ে তো বাড়ি দখল করে সেটাকে মারপিট করে সরিয়ে বিক্রি করতে পারবে না। তার জন্য এই নরসিংহম কমিটির সুপারিশে ব্যাংকের হয়ে এই কাজ করার জন্য তৈরি হয়েছিল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ভীষণ ইম্পর্টেন্ট, কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। এদের দায়িত্ব হচ্ছে কি? এদের দায়িত্ব হচ্ছে ব্যাংকের হয়ে এনপিএ এর জন্য এই জিনিসগুলোকে বিক্রি করে ব্যাংকে টাকা তুলে দেওয়া। অ্যাসেট রিকনস্ট্রাকশন এবং কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, এটাই হচ্ছে ইন্ডিয়ার প্রথম অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুলেছিল। বর্তমানে ভারতে 28 খানা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি হয়ে গেছে।
কিন্তু প্রথম খুলেছিল কিন্তু এইটা ARCIL। ARCIL বর্তমানে এখন 28টা হয়ে গেছে, কিন্তু প্রথম কিন্তু এটা, যেটা নরসিংহম কমিটির সুপারিশে খুলেছে। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এটা অ্যান্সার আমার কি হবে, 2002 হবে আমার অ্যান্সার। তো আমরা গোটাটাই জেনে নিলাম, কারণ কোন সময় কি প্রশ্ন আসে সেটা তো বলা যায় না, তাই গোটাটাই জেনে নিয়েছি। নেক্সট চলে যাচ্ছি 106। দেখি ডেরিভেটিভ এক্সাম্পল, ডেরিভেটিভ কে কে অ্যান্সার করতে পারে? কেউ কি পারবে? রিক, হ্যাঁ রিক 106 ডি। আচ্ছা, সৌমিতা ডি। আচ্ছা, হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভটা কি জিনিস? এক্সাম্পলটা তবে দিতে পারবে যখন ডেরিভেটিভটা জানবে। হোয়াট ইজ ডেরিভেটিভ? গোপালও ডি দিয়েছে, বিপ্লবও ডি দিয়েছে, ভেরি গুড। একদম রিক। না, এই লাস্টের কথাটা লিখে তো রিক ভুল হয়ে গেল। তার আগে অবধি ঠিক ছিল প্রথম লাইন। কি? ডেরিভেটিভ হচ্ছে, ডেরিভেটিভ হচ্ছে ফিউচার, ফিউচার কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট বা জিনিস, বা জিনিসও বলতে পারো, ফিউচার কন্ট্রাক্ট যেটা তোমাকে ভবিষ্যতে ইকোনমিক্যাল বেনিফিট দেবে, ফিউচারে যেটা ইকোনমিক্যাল বেনিফিট তোমাকে দেবে। ডেরিভেটিভ হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট যেটা ভবিষ্যতে তোমাকে ইকোনমিক্যাল বেনিফিট দেবে। এবার চিন্তা করে নাও, ইকোনমিক্যাল বেনিফিট কিন্তু তোমাকে শেয়ারও দিতে পারে, ইকোনমিক্যাল বেনিফিট তোমাকে কারেন্সিও দিতে পারে। হ্যাঁ, কারেন্সি নিয়ে ডেফিনেটলি, কারেন্সি নিয়ে তুমি আলমারিতে রেখে দিলে 10 বছর পর আলমারিটা খুললে ওই কারেন্সিটা তোমাকে কিন্তু ইকোনমিক্যাল বেনিফিটও দেবে। তাহলে কি, হ্যাঁ দুই বা বেশি পার্টির মধ্যে কন্ট্রাক্ট, ডেফিনেটলি দুই বা বেশি পার্টির মধ্যেই কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট যেটা তোমাকে ভবিষ্যতে ইকোনমিক্যাল বেনিফিট দেবে, সেটা একটা কমার্শিয়াল পেপারও হতে পারে, সেটা স্টকও হতে পারে, সেটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটও হতে পারে, সেটা কোনো কমিডিটি হতে পারে, তোমার অ্যাসেট হতে পারে, সেটা তোমার শেয়ার, স্টক, বন্ড সবই হতে পারে। ডেরিভেটিভ হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা তোমাকে ফিউচারে ইকোনমিক বেনিফিট দেবে, যেটা দুই বা ততোধিক মধ্যে লোকের মধ্যে কন্ট্রাক্টের আকারে হয়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট চলে আসি ওয়ারেন্ট। এবার আমি যে দেখি অপশন গুলো কি। ওয়ারেন্ট কি? ওয়ারেন্ট হচ্ছে ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারকেই ওয়ারেন্ট বলে। ইকুইটি ওয়ারেন্ট তোমরা জানো, ইকুইটি শেয়ার কি? শেয়ার মার্কেট থেকে কিনতে হবে, ডেফিনেটলি দুই পার্টির মধ্যে হয়, এবং ভবিষ্যতে একটা শেয়ার তোমাকে ইকুইটি শেয়ার তোমাকে ইকোনমিক্যাল বেনিফিট দেবে যখন তুমি ওটা বিক্রি করবে। তাহলে ডেফিনেটলি এটা ডেরিভেটিভ যেটা ভবিষ্যতে তোমাকে ইকোনমিক্যাল বেনিফিট দেবে। নেক্সট চলে যাচ্ছি সোয়াপ অপশন। সোয়াপশন বলে এটাকে, এটা আসলে সোয়াপ অপশন। সোয়াপ অপশন মানে কি? দুজন ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি যখন নিজেদের মধ্যে অ্যাসেটকে এক্সচেঞ্জ করে, অ্যাসেট এক্সচেঞ্জ করে, বললো যে তোকে আমি আমার ফ্ল্যাটটা লিখে দিচ্ছি, তুই আমাকে তোর বাড়িটা লিখে দে। এইটা হচ্ছে অ্যাসেট এক্সচেঞ্জ। যখন দুজন বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে অ্যাসেট এক্সচেঞ্জ করে, সেটাকে বলে সোয়াপ, সোয়াপ অপশন। ডেফিনেটলি অ্যাসেটটা এক্সচেঞ্জ করার পর সেটা তোমার ভবিষ্যতে ইকোনমিক্যাল বেনিফিট তোমাকে দেবেই, বাড়িটা বেচে দিলে তুমি ভবিষ্যতে ইকোনমিক্যাল বেনিফিট পাবেই। ডেরিভেটিভ তো সবকিছুই, সবকিছুতেই ইকোনমিক্যাল বেনিফিট পাওয়া যায়। নেক্সট চলে আসছি বাস্কেট। বাস্কেট মানে কি? গুচ্ছ, গুচ্ছ। বাস্কেট ইকোনমিক্সে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। বাস্কেট অফ কমোডিটিস, বাস্কেট অফ কারেন্সি, বাস্কেট অফ মেটেরিয়াল, বাস্কেট অফ প্রোডাকশন, সমস্ত ক্ষেত্রে ইউজ হয়। এবং মনে রাখতে হবে বাস্কেট কিন্তু সবসময় ডেরিভেটিভ। তুমি বাস্কেটের মধ্যে যাই রাখো সেটা ফিউচার ভ্যালু কিন্তু তোমার ইকোনমিক্যালি তুমি পাবে। তাহলে আলটিমেটলি এই তিনটেই কিন্তু আমাদের ডেরিভেটিভের মধ্যে পড়ে। ইনফ্যাক্ট আমাদের চারপাশে যাই দেখতে পাচ্ছ হিসেব মতো সবই ডেরিভেটিভ। ঠিক আছে, কিছু কিছু জিনিস বাদ দিয়ে, তোমার ইমোশন বাদ দিয়ে, সেটার থেকে কোনো বেনিফিট তুমি পাবে না। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে আমি চলে যাই। নেক্সট 112। দেখি কার অ্যান্সার আসে 112। কার প্রথম অ্যান্সার আসে? এটা তো সোজা, এটা তো ব্যাংক তোমরা পড়েছো, মানে যাদের ক্লাস হয়েছে আর কি। এটা তো সোজাই। রিয়া করেছে ডি। আচ্ছা, রিক করেছে এ। বাকিদের অ্যান্সার, বাকিদের অ্যান্সার। হ্যাঁ, নতুনদের এখনো ওই ক্লাস করা হয়নি, তোমরা তো
এখনো সব দেখে উঠতে পারোনি, অবশ্যই 88টা ক্লাস ভালো করে দেখবে, সমস্ত কিছুই পারবে। গোপাল কনফিডেন্স নিয়ে গোপাল বলেছে এ হবে, প্রান্ত বলেছে এ হবে, কাবেরী, আচ্ছা কাবেরী, কাবেরী ভালো আছিস? অনেকদিন পর দেখলাম, হ্যাঁ ভালো আছি। সায়নদা, কাবেরী আজকেই বিকেলের পরে বোধহয় জয়েন করেছে গ্রুপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গোপাল বলেছে এ হবে, ঠিক আছে। এ হয় কিনা গোপাল, তোমার কথাটা ঠিক আছে কিনা? হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড টু বি স্ট্রেসড অ্যাসেটস অফ ব্যাংক? আচ্ছা, স্ট্রেসড অ্যাসেট কি? স্ট্রেসড অ্যাসেট কি বুঝতেই পারছো, স্ট্রেস মানে কি চাপ, অর্থাৎ ব্যাংকের কাছে যে অ্যাসেটটা রিকভার করা চাপ, যে অ্যাসেটটা রিকভার করতে গিয়ে ব্যাংকের কালঘাম ছোটে, সেটাকে বলে স্ট্রেস অ্যাসেট, বা রিকভার হয়ই না অনেক ক্ষেত্রে, এমন অ্যাসেটকে ব্যাংকের ক্ষেত্রে স্ট্রেস অ্যাসেট বলে। এই স্ট্রেস অ্যাসেটের মধ্যে কোনগুলো পড়ে? তিনটেই পড়ে, তিনটেই এখানে অপশনে দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটেই হচ্ছে স্ট্রেস অ্যাসেটের উদাহরণ। এবার জেনে নি কেন উদাহরণ, সেটা তো জানতে হবে, স্যার বলে দিল বলে উদাহরণ তা নয়। এনপিএ মানে কি? এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, একটু আগেই বললাম, যে লোনটা আর ফেরত পাবে না। বিজয় মালিয়া লোনটা নিয়ে পালিয়ে গেছে, নীরব মোদী লোন নেয়নি, নীরব মোদী তো অন্য জিনিস। বিজয় মালিয়া লোন নিয়ে পালিয়ে গেছে, সুব্রত সাহারা সেও লোন নিয়ে চলে গেছিল, অর্থাৎ ব্যাংক সেখানে, ব্যাংক ওদেরকে জেলে ঢুকাতে পারবে কিন্তু ওদের থেকে লোনটা ফেরত পাবে না। তো এইটা হচ্ছে এনপিএ, অর্থাৎ ব্যাংক যে লোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। এবার চলে যাই রিস্ট্রাকচারড লোন। রিস্ট্রাকচারড লোন কি জিনিস? ব্যাংক যখন বুঝতে পারে যে ওর কাস্টমারের ওপর ফিনান্সিয়াল স্ট্রেস চলছে এবং ও ব্যাংকে যে লোনটা নিয়েছিল সেটা ফেরত দিতে পারছে না, তাহলে কি, ফেরত দিতে যদি না পারে সেটা এনপিএ হয়ে যাবে। তো ব্যাংক এনপিএ না করার জন্য সেটাকে কি করে, কাস্টমারের সাথে বসে লোনের টার্মকে এক্সটেন্ড করে। কাস্টমারকে বললো ঠিক আছে ভাই, তোর যখন এত চাপ চলছে তোকে আগামী 5 মাস দিতে হবে না, তোর যেখানে 20 মাসের মধ্যে লোনটা রিপেমেন্ট করার কথা ছিল, আমি তোকে 20 মাসের জায়গায় 30 মাস টাইম দিচ্ছি, কিন্তু তুই ফেরত দিস কিন্তু ভাই, তুই পালিয়ে যাস না বা চলে যাস না, তুই, আমি তোকে রিস্ট্রাকচার করে দিচ্ছি লোনটাকে, তোর টার্মকে আমি 20 থেকে 30 বার বাড়িয়ে দিচ্ছি এবং আগামী 5 মাস তোর লোন দিতে হবে না, 5 মাস পর থেকে তুই লোন দেওয়া শুরু করিস, এই 5 মাস আমি তোকে ছাড় দিলাম। ব্যাংক এটা কেন করে? এনপিএ হয়ে গেলে তো পাওয়ারই আর সম্ভাবনা নেই, তাহলে পাওয়ার যাতে একটু, এনপিএ যাতে না হয়ে যায়, পাওয়ার যাতে চান্স থাকে, তাই টার্ম বাড়িয়ে লোনকে রিস্ট্রাকচার করে। অর্থাৎ এই ধরনের লোন কিন্তু চাপের লোন, ফেরত নাও পেতে পারে, চেষ্টা মারিয়া চেষ্টা করছে ফেরত পাওয়ার। নেক্সট চলে যাচ্ছি রিটেন অফ অ্যাসেট, অর্থাৎ রিটেন অফ অ্যাসেট বলে সেই সমস্ত ব্যাড লোনগুলোকে, এটাও একটু আগে বলে দিয়েছি, ব্যাড লোন যেগুলো এখনো এনপিএ হয়ে যায়নি কিন্তু যেগুলোকে ব্যাংক নিজের ব্যালেন্স শিটে দেখায় না, ব্যালেন্স শিট থেকে রাইট অফ করে দিয়েছে, কারণ ব্যালেন্স শিটে থাকলেই ব্যাংকে কি করতে হবে, তার ট্যাক্স দিতে হবে। ব্যাংক সরকারকে বলে দেয় দেখো ভাই এইগুলো এখনো এনপিএ হয়নি কিন্তু 2 মাস ধরে আমি পাচ্ছি না, আমি তোমাকে কি করে ট্যাক্স দেব, তাই আমি আপাতত ব্যালেন্স শিট থেকে সরিয়ে রাখছি, রাইট অফ করে রাখছি, যবেই আবার লোনটা ফেরত পাওয়া শুরু করব তোমাকে ব্যালেন্স শিটে দেখিয়ে দেবো, আবার ট্যাক্স দিয়ে দেবো। তো ব্যাংক এরকম কি ব্যাড লোন গুলো যেগুলো এখনো এনপিএ এর পর্যায়ে পৌঁছায়নি, সেগুলোতে যাতে ট্যাক্স মুকুব করে সরকার, তার জন্য সেগুলোকে ব্যালেন্স শিট অর্থাৎ তাদের হিসেব থেকে সরিয়ে রাখে। এর মানে এই নয় কিন্তু লোনগুলো ছেড়ে দিল, লোন নেওয়ার জন্য ততটাই চাপ দেবে কাস্টমারকে, কিন্তু যাতে তাকে ট্যাক্স না দিতে হয় তাই ব্যালেন্স শিট থেকে সরিয়ে রাখে। তার মানে বুঝতেই পারছো এগুলো কিন্তু স্ট্রেসড অ্যাসেটের মধ্যেই পড়ে। তাহলে আমার অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, সব কটাই। যাই হোক, হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো?
মিনিট। হ্যাঁ গোপাল, তুমি একটুখানি ভিডিওটা অফ করে নাও, ভিডিওটা তোমার অফ করে দাও, তোমার ভিডিওটা একটু অফ করে দাও, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছে তুমি কি কি করছো, তাই ওটা অফ করে দাও। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি 113। 113 এর আনসার কার কাছ থেকে পাবো? 113। 113, এটা তো এটা এটা আমাকে ব্যাখ্যা করারই কোনো দরকার নেই আশা করি। 113 অ্যান্সার সবাই পারবে। সবার কাছ থেকে তিনজন অ্যান্সার দিল, রিক, সৌমিতা, রিয়া, বাকিদের? হ্যাঁ, নবকুমারও দিল। যাই হোক, কি আছে, হুইচ অথরিটি ইজ entrusted with the task of observing implementation of sustainable development. Sustainable development টা কি জিনিস আগে এটা জেনে নি, সবাই জানো সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথম এই কনসেপ্টটা এসেছিল ব্রাজিলের একটা সভায়, সেটা ইউনাইটেড নেশনের সভা, যেখানে বলেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, আমরা খাবো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে খাবো। অর্থাৎ যা আমরাই সব ইউজ করে ফেললাম, ভবিষ্যৎ প্রজন্ম কিছুই ইউজ করতে পারলো না, এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, আমরা নিজেরাও করব এবং ভবিষ্যতের জন্য আমাদের অ্যাসেটটাকে রেখে করব, এটাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং ভারতবর্ষের প্ল্যানিং কমিশন চলে যাওয়ার পর 2015 সাল থেকে তোমরা জানো ভারতবর্ষের সমস্ত প্ল্যানের দায়িত্ব নীতি আয়োগের উপর। এবং তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি সেটাও দেখার দায়িত্ব কিন্তু কার উপর? নীতি আয়োগের উপরই আছে। নীতি আয়োগ, যার প্রথম মিটিং হয়েছিল 8 ফেব্রুয়ারি 2015, তোমরা জানো। এবং নীতি আয়োগ দুটো জিনিসের উপর ভিত্তি করে চলে। আগে প্ল্যানিং কমিশন যেরকম 5 ইয়ার প্ল্যানের উপর ভিত্তি করে চলতো, নীতি আয়োগ কিসের উপর ভিত্তি করে চলে? 15 ইয়ার রোড ম্যাপ। এখন আমাদের ভারতের ভিত্তি হচ্ছে 15 ইয়ার রোড ম্যাপ আর 7 ইয়ার ভিশন। তোমরা সবাই জানো এই দুটো হচ্ছে বর্তমানে ভারতের ভিত্তি, নীতি আয়োগ এই দুটোর উপর ভিত্তি করে চলে। নেক্সট চলে আসছি 114, কার অ্যান্সার পাবো আগে? 114 অ্যান্সার, 114 রিক বলেছে ডি। রিক বলেছে 114 অ্যান্সার ডি। দেখি কি হয়। 114 রিয়াও ডি, আর কেউ অ্যান্সার করেনি। যাই হোক, আমি বলে দিচ্ছি, পিসিএ 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 norms permit RBI to put in place certain restrictions such as halting, আচ্ছা এইটা তো অ্যান্সারই পড়ে দিচ্ছি। আচ্ছা, prompt corrective action, আরবিআই এর prompt corrective action এর যে prompt, হ্যাঁ একদম, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন কি? এই আগে বলে দিই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন কি। প্রম্পট কারেক্টিভ অ্যাকশন হচ্ছে আরবিআই এর বন্দুক বলা হয়, এটাকে বলা হয় আরবিআই এর বন্দুক, যেটা আরবিআই সব সময় তার ব্যাংকগুলোর দিকে ঘুরিয়ে রাখে। এটা হচ্ছে ব্যাংকের দিকে আরবিআই এর ট্রিগার বলা হয়। ইট ইজ প্রম্পট অ্যাকশন প্ল্যান ইজ কল্ড ট্রিগার টু দ্য ব্যাংক ফ্রম আরবিআই। কি? আর ব্যাংক যাতে কোনো আউটব্রাশ না করে দেয় বা ব্যাংক যাতে কোনো মনোপলি বা নিজের ইচ্ছা মতো না কাজ করে, তাই আরবিআই সব সময় একটা বন্দুক রেখে দেয়, কিছু বেগরবাই দেখলেই ট্রিগার টিপে দেয়, তাহলেই কি ব্যাংক সেই ব্যাংকটাকে বসিয়ে দেয় আরবিআই। এইটাকেই বলে প্রম্পট অ্যাকশন প্ল্যান। ক্লিয়ার? এটার সাথে ডাইরেক্ট অ্যাকশনকে গুলিয়ে দেবে না, ডাইরেক্ট অ্যাকশন কিন্তু একটা আলাদা, যেখানে আরবিআই এর পছন্দ মতো ব্যাংক যদি কাজ না করে, তাহলে কি করে, ব্যাংকগুলোর লাইসেন্স সাসপেন্ড করে দেয় বা কিছু দিনের জন্য সাসপেন্ড করে দেয়, যেটা ইয়েস ব্যাংকে করেছিল কয়েকদিন আগে আরবিআই, এখন আবার ইয়েস ব্যাংক কাজে নেমে পড়েছে। তো ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে পুরো সাসপেন্ড, আর এই প্রম্পট অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আরবিআই পুরো সাসপেন্ড করে না, ব্যাংকের কোনো একটা সেক্টরকে বন্ধ করে দিতে পারে বা কোনো একটা কাজকে বন্ধ করে দেয়। তারপর তাহলে কি প্রম্পট অ্যাকশন প্ল্যানের মধ্যে কি কি পড়ে? হ্যাঁ, ফিনান্সিয়াল উইক ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য করে। ভেরি গুড। তো প্রম্পট অ্যাকশনের মধ্যে কি কি পড়ে? পিসিএ norms permit RBI to put place certain restriction such as halting branch expansion, stopping dividend payment.
হ্যাঁ, এটাও করে। আরবিআই বলে দেয় যে ব্যাংকে আর নতুন ব্রাঞ্চ তোমরা করতে পারবে না যতক্ষণ না আমরা পারমিশন দিচ্ছি। তোমরা নিজেদের কাস্টমারদের এখন ডিভিডেন্ড পে করবে না, আমরা আগে হিসেব করে নিই তারপর পে করবে। এইটা করতে পারে। তাহলে এটা আমার অ্যান্সার হবে। The norms are capable of even capping banks lending limit to one entity or sector. এটার দ্বারা আরবিআই বলতে পারে কোনো একটা ব্যাংকে, মনে করো এসবিআই কে বললো তুই আগামী 1 বছর এগ্রিকালচার ছাড়া আর কোনো সেক্টরে লোন দিবি না। অর্থাৎ ব্যাংকের যে টাকা খাটানো লেন্ডিং লিমিট সেটাকেও ফিক্সড করতে পারে, আর কোন সেক্টরে লেন্ডিং করবে সেটাকেও ফিক্সড করে দিতে পারে আরবিআই। এতটা ক্ষমতা আছে আরবিআই। Under PCA, RBI is also capable of suppressing the bank's board. ব্যাংকের বোর্ডকে অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরকে মানে ভেঙে দিতে পারে চাইলে আরবিআই। যেমন প্রেসিডেন্ট পার্লামেন্টকে ভেঙে দিতে পারে, তেমনি ব্যাংকের ডিরেক্ট বোর্ড অফ ডিরেক্টরকে আরবিআই চাইলে ভেঙে দিতে পারে যে কোনো সময় এর আন্ডারে। হ্যাঁ, পিসিএ মানে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। ওই যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন হচ্ছে আরবিআই এর ট্রিগার ব্যাংকের দিকে। ব্যাংক যদি কোনো বেগরবাই করে বা ব্যাংক যদি উইক হয়ে যায় তবে আরবিআই এই প্রম্পট অ্যাকশন সঙ্গে সঙ্গে কাজ করে ব্যাংককে বোঝায় যে তুই আমার নিচে, তুই আমার অকাতে থাক, অকাতের বাইরে গেলে তোর সাথে আমি তোকে দেখে নেব। অথবা উইক যদি হয়ে যায় তাকে প্রম্পট অ্যাকশনের মাধ্যমে হেল্প করে কিছুটা চাঙ্গা হতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে প্রম্পট অ্যাকশন প্ল্যান কি? প্রম্পট অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ব্যাংক কি আরবিআই ব্যাংকগুলোকে চাপে দেয়, আবার ব্যাংকগুলোকে বাঁচায়, দুটোই করে। তাহলে প্রম্পট অ্যাকশন প্ল্যান আমাদের তিনটেই হবে, 1 2 3 তিনটেই, 1 2 3 তিনটেই ঠিক আমরা দেখে নিয়েছি। যারা ডি অ্যান্সার করেছে একদম ঠিক। পরেরটাই চলে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। হ্যাঁ, এইটা দেখি। ইকোনমিক অ্যাডভাইজারি কমিটি তোমাদের পড়িয়েছি, দেখি অ্যান্সার ঠিক আছে কিনা। ছোট্ট খুব সূক্ষ্ম পার্থক্য, ভয়ঙ্কর কোয়েশ্চেন 2019-এ। 2019-এর সোজা কোয়েশ্চেন গুলো কঠিন করে দিয়েছে। দেখি এটার আনসার কার আসে, কেউ পারে কিনা। এখনো কারো থেকে আনসার আসেনি। 115 ইকোনমিক অ্যাডভাইজারি কমিটি নিয়ে কোনটা ঠিক? কাবেরী বলেছে সি, শুভায়ু সি, রিয়া বলেছে বি। রিয়া, তুমি যে বি বললে একটু তুমি ব্যাখ্যাটা বলতে পারবে কেন বি বললে? ছোট্ট করে মেসেজে ব্যাখ্যাটা লিখতে পারবে যে বি বলার কারণ? অনির্বাণও বি বলেছে। বি বলার কারণ, এটার আনসার বি হবে। কিন্তু আমি দেখতে চাইছি যে তুমি কারণটা, সূক্ষ্ম কারণটা বুঝতে পেরেছো কি তোমরা? হ্যাঁ, দেখো আমি বলে দিই, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, ইনফ্লেশন না, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করে এবং এটা নন কনস্টিটিউশনাল। একদম ঠিক, নন কনস্টিটিউশনাল। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কারো উপর ডিপেন্ড করে না, কারো উপর কিন্তু এটা নির্ভর করে না। এটা নিজের মতো করে আমাদের প্রাইম মিনিস্টারকে সাজেশন দেয় কি করা উচিত। তার মানে এটাও ঠিক। শুধু এইটুকুর জন্য এই এ অপশনটা বাদ চলে যাবে, সেটা হচ্ছে পার্মানেন্ট। ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল নন পার্মানেন্ট বডি, অর্থাৎ কোনো পিএম যদি চায় যে সে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল রাখবে না, সে নাও রাখতে পারে। এটা কিন্তু নন পার্মানেন্ট। মানে শুধু এইটার জন্য দেখো, নন কনস্টিটিউশনাল, ইন্ডিপেন্ডেন্ট দেখে কিন্তু সবাই এটা অ্যান্সার করে দিয়েছে, অনেকেরই এটা ভুল হয়েছে। শুধু এই পার্মানেন্টটা হবে না, তার জন্য এই গোটা এই অপশনটাই ক্যান্সেল হয়ে গেল। এটা কিন্তু পার্মানেন্ট না। তোমরা জানো নরেন্দ্র মোদী 2017 সালে ইকোনমিক অ্যাডভাইজারি নিজের জন্য গঠন করেছে। তার আগে কিন্তু তার কোনো ইকোনমিক অ্যাডভাইজারি কমিটি ছিল না। 2017-তে গঠন করেছে, এটা সব থেকে রিসেন্ট এখন চলছে, যেটা বিবেক দেবরয়, যেটা চেয়ারম্যান বিবেক দেবরয়, খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো। বিবেক দেবরয় 2017 থেকে নরেন্দ্র মোদীর গঠন করা ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান।
আর নেক্সট কি আছে, ইট অ্যাডভাইজেস প্রাইম মিনিস্টার হোল হার্ট ইকোনমিক ইস্যু লাইক ইনফ্লেশন, মাইক্রোফিন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, সবে এটা সবেই দিতে পারে, এটা তো ঠিক হবেই, কিন্তু এটা কিন্তু এই সূক্ষ্মটার জন্য ঠিক হলো না। তাহলে আমার অ্যান্সার কি হবে? রিয়ার অ্যান্সার, অনির্বাণের অ্যান্সার 2, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, আশা করি পার্থক্যটা বোঝা গেছে। দেখো এই লাইভ সেশন গুলো করলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। নেক্সট চলে যাচ্ছি 116। 116 দেখি কার থেকে অ্যান্সার হয়। রিক বলেছে 116 বি, নট শিওর। সৌমিতা, শুভায়ু, রিয়া, প্রান্ত সবার বি অ্যান্সার। গ্রিন রেভলিউশন, এগ্রিকালচার হ্যাজ মেড ইন্ডিয়ান ফার্মার্স ডিপেন্ডেন্ট অন, কিসে? এটা একদমই একদমই হ্যালো বি ওই অ্যান্সার হবে, ইন্ডিজিনিয়াস তো নয়। গ্রিন রেভলিউশনের টোটালটাই বিদেশ থেকে এসেছিল, তাই এটা হবে না। মাইক্রোনিউট্রিয়েন্ট তো ছেড়েই দিয়েছি আমরা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আগের থেকে ইউজ করতাম, কিন্তু আমরা পরে কেমিক্যালে ঝুঁকেছি, মানে এটাও হবে না। হতে পারে দুটো, মেশিন আর ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইডস, কিন্তু মেশিনের ব্যবহার হলেও কোঅপারেটিভ ফার্মিং ছাড়া মেশিন এখনো গ্রামে গঞ্জে ইউজ করে না ট্রাক্টর, কারণ প্রপারলি আমাদের মেশিন কেনার সামর্থ্য অনেক এগ্রিকালচারেরই নেই। তাই এখনো কিন্তু অনেক জায়গায় চাষ হয় মেশিন ছাড়াই, ট্রাক্টর ছাড়াই, বিভিন্ন রকম ধান কাটার মেশিন ছাড়াই। এখনো হাত দিয়ে, গ্রামে গেলে দেখবে বেশিরভাগ গ্রামেই হাত দিয়েই ধান ঝাড়াই হয়। তাই মেশিনের ইউজ গ্রিন রেভলিউশনে হলেও এটার উপর সম্পূর্ণভাবে ইন্ডিয়ান কৃষি ডিপেন্ডেন্ট হয়নি, ডিপেন্ডেন্ট হয়েছে ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইডে। ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, ফার্টিলাইজার তোমরা জানো এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এবং পেস্টিসাইড, এই দুটো ছাড়া এখন কোনোভাবে কোনো জায়গায় চাষ হয় না, কোনো জায়গাতেই এখন গোবরের সার দিয়ে চাষ হয় না। তো আমরা ফার্টিলাইজার আর পেস্টিসাইডের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তাই আমার অ্যান্সার হবে এখানে কি বি। যারা বি করেছে একদম ঠিক। নেক্সট চলে আসছি 117, নাবার্ড কিসের সাথে অ্যাসোসিয়েটেড? আমি বলেছিলাম নাবার্ড, আচ্ছা আমি জানি এটা ঠিক আছে, এটা সবাই পারবে, সবাই সি করেছো। আচ্ছা এখানে যদি আমি এই অপশনটা কেটে দিই, ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ দিয়ে ডি তে অপশন দিয়ে দিই এগ্রিকালচার, ডিতে অপশন দিয়ে দিলাম এগ্রিকালচার, তখন তোমাদের অ্যান্সার কি হবে দেখি, শুনি, তখন তোমাদের অ্যান্সার কি হবে? না, ডি হবে না। এটার জন্যই আমি এটা বললাম, নাবার্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য, নাবার্ড যখন 1982 তে তৈরি হয়েছিল, তখন নাবার্ড ডেডিকেটেড ছিল কিসের জন্য? ডেডিকেটেড টুয়ার্ডস কি? এগ্রিকালচার। কিন্তু পরবর্তীকালে 2017 সালে নাবার্ডের ফুল 100% শেয়ার যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেয়, তারপর কিন্তু নাবার্ডের দায়িত্ব দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুরাল ডেভেলপমেন্টের। এখন নাবার্ড এগ্রিকালচারের সাথে সাথে রুরাল যে স্মল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার জনিত যে ইন্ডাস্ট্রি, যেমন ট্রাক্টর ইন্ডাস্ট্রি, সার ইন্ডাস্ট্রি, এগুলোতেও কিন্তু নাবার্ড ইনভেস্টমেন্ট করে। তো নাবার্ডের এখন কাজ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট দুটোই যদি অপশনে থাকে, তোমার অ্যান্সার কিন্তু রুরাল ডেভেলপমেন্ট হবে 2017 পর থেকে, এটাই মাথায় ঢুকিয়ে নাও। নাবার্ড কিন্তু এখন শুধু এগ্রিকালচার, এবার যদি রুরাল ডেভেলপমেন্ট অপশনে না থাকে, বিভিন্ন সেক্টর অপশনে থাকে, তোমার ডেফিনেটলি অ্যান্সার এগ্রিকালচার। এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম জিনিস কিন্তু সবাই এগ্রিকালচার অ্যান্সার করে আসবে, তারপরে চাকরি পেলে না, তখন মনে হবে যে যা ঠিকই করেছিলাম, চাকরি আমাকে দিল না। তা কিন্তু নয়, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বুঝতে হবে। কাবেরীর অ্যান্সার ঠিক হয়েছে। চলে আসছি 118, 118, কার অ্যান্সার আসবে? 108, তো এ তো একদম সোজা প্রশ্ন, এগুলো সব পারবে, এই কটাই কঠিন ছিল। রিয়া, সৌমিতা, শুভায়ু, রিক সবাই এ, বাকিদের অ্যান্সার এটা তো সবার পারার কথা। কি বলেছে? ব্যাংক রেট ইজ অ্যান ইনস্টু, এই তনির্বাণ, নবকুমার, মরিয়াম সবাই দিয়েছে, দেবাঞ্জনা, তারপর প্রান্ত, পায়েল আবার লিখে দিয়েছে। যাই হোক, ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ, ব্যাংক রেট কিসের ইনস্ট্রুমেন্ট? ব্যাংক রেট হচ্ছে, আমি বলেই দিয়েছিলাম দু রকমের ক্রেডিট কন্ট্রোল, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ, আজকেই বললাম।
তো ব্যাংক রেট হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ে। দেখো ক্রেডিট কন্ট্রোল, কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। তাহলে ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে ক্রেডিট কন্ট্রোলের ইনস্ট্রুমেন্ট, যেটা রেট ইনস্ট্রুমেন্ট। জানো ক্রেডিট কন্ট্রোলে আমি তিনটে বলেছিলাম, একটা রেট, একটা ডিপোজিট, একটা ওপেন মার্কেট অপারেশন। তো রেটের মধ্যে ব্যাংক রেট পড়ে। নেক্সট চলে আসি, ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাংক, যাই হোক এটা বলতে হবে না। আর অ্যান্সার, রিজার্ভ ব্যাংক কোন বছর তৈরি হয়েছিল? 1935 সালে তৈরি হয়েছিল। 1934 অ্যাক্ট অনুযায়ী, 1934 এর অ্যাক্ট অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। 35 সালে কলকাতায় তৈরি হয়েছিল। তারপর 1937 সালে তৈরি হওয়ার 2 বছর পর এর হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে মুম্বাইয়ে হয়ে যায়, বর্তমান প্রেমিসে মুম্বাইতে। মনে রাখতে হবে, আমাদের দেশের প্রথম রিজার্ভ ব্যাংক করার কথা যিনি বলেছিলেন তিনি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস আমাদের প্রথম রিজার্ভ ব্যাংকের কথা বলেছিলেন, কিন্তু তখন তার এটা ব্রিটিশ পার্লামেন্ট মেনে নেয়নি। এবং আমাদের দেশে রিজার্ভ ব্যাংক নিয়ে প্রথম যে কমিটি তৈরি হয়েছিল 1913 সালে, প্রথম কমিটি তৈরি হয়েছিল, সেটার নাম হচ্ছে চেম্বারলিন কমিশন। চেম্বারলিন কমিশন। এই চেম্বারলিন কমিশনও চেয়েছিল রিজার্ভ ব্যাংক হোক, কিন্তু তখনও মেনে নেওয়া হয়নি। পরবর্তীকালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স, যেটাকে হিলটন ইয়াং কমিশনও বলা হয়, তার সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1934 সালে তৈরি হয়েছে। যা সবাই জানো, আমি একটু ঝালিয়ে দিলাম আর কি। নেক্সট চলে যাচ্ছি 120, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলস ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? 120 কার অ্যান্সার আসবে? 120 রিয়া প্রথম অ্যান্সার দিয়েছে। রিয়ার অ্যান্সার প্রথম, সৌমিতা, পায়েল, কাবেরী, শুভায়ু, অনির্বাণ, কাবেরী, রিক সবাই দিয়েছে ডি। আচ্ছা, চলে আসছি, which one of the following is not determined by রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? সিআরআর, এসএলআর, রেপো রেট সবই রিজার্ভ ব্যাংক। প্রাইম ল্যান্ডিং রেট কি? ব্যাংক যে রেটে কাস্টমারকে লোন দেয়, ব্যাংক যে রেটে কাস্টমারকে লোন দেয় সেটাকে বলে প্রাইম ল্যান্ডিং রেট। এটা ব্যাংক নিজেই ঠিক করে, কিন্তু সর্বনিম্ন কত রেটে লোন দেবে সেটা কিন্তু আরবিআই ঠিক করে দেয়। আর মিনিমাম কত দিতেই হবে ইন্টারেস্ট, সেটা কিন্তু আরবিআই ঠিক করে দেয়। সেটাকে বলে বেস রেট, আরবিআই ন্যূনতমটা ঠিক করে দেয়, সেটাকে বলে বেস রেট। এই ন্যূনতম দিতেই হবে, তারপর বেশি কত হবে সেটা ব্যাংক নিজে ঠিক করে। সেই আলটিমেটলি যে রেটে কাস্টমারকে দেয় সেটা হচ্ছে প্রাইম ল্যান্ডিং রেট। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে, বেস রেট, প্রাইম ল্যান্ডিং রেট। আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে আমাদের আজকে 100 থেকে 120 অর্থাৎ 20 কোয়েশ্চেন আমরা পুরো অ্যানালাইসিস করে নিয়েছি। 2019 এর কোয়েশ্চেন টাফ, তাই করতে করতে আমরা অনেক কিছু নতুন জানতে পারবো। আমি পুরোটা, শুধু প্রশ্নটা না, প্রশ্ন সংক্রান্ত যাবতীয় কিছু তোমাদের ক্লিয়ার করে দেব। আমি বারবার বলছি, লাইভ ক্লাস 2019টা নিজেরা করবে, প্লাস যখন পোর্টালে আপলোডেড হবে তখন কিন্তু এটা আরেকবার রিপিট করে নোট করে নেবে। ক্লিয়ার? কারণ 2019-এ আমরা অনেক কিছু শিখব। এরপর কোয়েশ্চেন অফ দ্য উইক, যেটা তোমরা অ্যান্সার করবে। আজকে 3টে আমি কোয়েশ্চেন অফ দ্য উইকে রেখেছি। চলে আসছি কোয়েশ্চেন অফ দ্য উইক। চলে আসে প্রথম কোয়েশ্চেন, 179 কোয়েশ্চেন অফ দ্য উইক। দেখি কে অ্যান্সার করে। কোয়েশ্চেন অফ দ্য উইক কে অ্যান্সার করে? কারো অ্যান্সার পাইনি কিন্তু। আইজিএমএস, ইন্স্যুরেন্স সেক্টরে আইজিএমএস কি? হোয়াট ইজ আইজিএমএস? কাবেরী বলেছে 180 বি, রিক বলেছে এ, নবকুমার এ। না, এ হবে না, এটা বুঝলে তো, কাবেরীটাই ঠিক হয়েছে। আইজিএমএস হচ্ছে ইন্টারনাল গ্রিভেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আইজিএমএসটা কি? আইজিএমএসটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে কোনো পলিসি নিয়ে যদি কোনো সমস্যা থাকে এবং সেই পলিসি যদি কোনো কারণে সলভ না হয়, তবে সে যে কোনো কাস্টমার এই আইজিএমএস এ গিয়ে
কিন্তু এটা তার মানে ইন্স্যুরেন্সের জনিত তার প্রবলেম বা পলিসিতে তার প্রবলেম বা সে যেখানে ডিপ্রাইভড হয়েছে সেটা জমা দিতে পারে। এই আইজিএমএস ডাইরেক্টলি আইআরডিএআই এর পরিচালনায় আছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটি, এবং এই আইজিএমএস এ যার যেটা প্রবলেম জমা পড়ে সেটা আইআরডিএআই কি করে, ঠিক করে দেয়। ঠিক যেরকম ব্যাংকের যে কোনো কমপ্লেন ব্যাংকিং অম্বুডসম্যানের কাছে জমা দেওয়া যায় ব্যাংক অম্বুডসম্যানের কাছে, তেমনি আইআরডিএআই এর যে কোনো ধরনের প্রবলেম কার কাছে, আইজিএমএস এর সাথে পলিসি সংক্রান্ত প্রবলেম কিন্তু আইজিএমএস এর কাছে জমা দেওয়া যায়, যেটা হচ্ছে ইন্টারনাল গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট চলে যাচ্ছি 180 কার কাছ থেকে অ্যান্সার আসবে, 180 কার কাছ থেকে অ্যান্সার আসবে, which is the following term not belong to stock exchange, স্টক এক্সচেঞ্জে কোন টার্মটা নেই। ডি ডি ডি, হ্যাঁ সবাই ডি, কেপিও, ডি ডি, একদম। কেপিও কখনোই স্টক এক্সচেঞ্জ না। এবার আইপিও তোমরা জানো, আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, একটুখানি বলে দিই আমি, ইনিশিয়াল পাবলিক অফারিং কি জিনিস সেটা সবাই জানো, প্রচুর ডিটেলসে আমরা আইপিও পড়েছি, তাও আমি এখানে একটু বলে দিই। আইপিও হচ্ছে মাদার কোম্পানি, কোনো একটা কোম্পানি যখন প্রথম নিজেকে সেবির আন্ডারে রেজিস্টার করে মার্কেটে প্রথম নিজের শেয়ার ছাড়ে, যে কোম্পানিটা এতদিন সেবি দ্বারা রেজিস্টার ছিল না, নিজেকে সেবিতে রেজিস্টার করে প্রথমবারের জন্য মার্কেটে শেয়ার ছাড়ে, সেই শেয়ারগুলোকে বলে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার। দ্যাট ইজ দ্য চিপেস্ট শেয়ার অফ এ কোম্পানি, কারণ প্রথমবার ছাড়ছে, চিপেস্ট তো হতেই হবে, না হলে কেউ কিনবে না। এনএসই তো জানো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এনএভি, এনএভি জেনে নাও, এনএভি হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। এটা কি জিনিস স্যার আবার? নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে একটা কোম্পানির পার শেয়ারের যে প্রফিট, ভালো করে বোঝো, একটা কোম্পানির পার শেয়ার প্রফিটকে বলে এনএভি, পার শেয়ার প্রফিট ইজ কল্ড এনএভি, পার শেয়ার প্রফিট ইজ কল্ড এনএভি। পার শেয়ার এই প্রফিট এনএভি কিভাবে ক্যালকুলেট করা হয়? এইটা ক্যালকুলেট করা হয় কোম্পানির নেট অ্যাসেট, কোম্পানির এই নেট অ্যাসেট বলি কেন, টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট, কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে তার থেকে লাইবিলিটি মানে বিভিন্ন স্যালারি ফ্যালারি খরচ টরচ এগুলো বাদ দিলে, টোটাল অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে আমরা কি পাই, নেট অ্যাসেট। এই টোটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটি বাই টোটাল শেয়ার, টোটাল শেয়ার, তাহলেই আমরা পেয়ে যাই কি, তাহলেই আমরা পেয়ে যাই এনএভি, অর্থাৎ পার শেয়ারের যে নেট ভ্যালু সেটা, পার শেয়ারের নেট ভ্যালু। টোটাল নেট অ্যাসেটকে টোটাল শেয়ার দিয়ে বের করলে আমরা এনএভি বা পার শেয়ার নেট ভ্যালুটা পেয়ে যাই। তাহলে এনএভি, এনএসি, আইপিও তিনটেই শেয়ার মার্কেটের সংক্রান্ত, কেপিও কিন্তু নয়। নেক্সট চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এটা সবাই পারবে, 181 কার অ্যান্সার আসবে, সি 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 সি, সবার সি। হ্যাঁ, চেঞ্জ অফ ক্যাশ রিজার্ভ রেশিও, ডেফিনেটলি এটা আরবিআই এর ফাংশন, এটা কিন্তু সেবির ফাংশন নয়। আশা করি আজকে সমস্ত কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পেরেছো। আজকে পড়ানোর পর ইচ্ছা করেই তোমাদের কাছ থেকে আমি 5 মিনিট সময় একটু এক্সট্রা নিচ্ছি। এই 5 মিনিটে আমি তোমাদের একটা গল্প বলবো। গল্পটা কেন বলবো, কারণ গল্পটা বলার একটা কারণ আছে। সেই গল্পটা বলার কারণ হচ্ছে যে আমরা যেটা সবাই ভেবেছিলাম যে সমস্ত এক্সামিনেশন পিছিয়ে যাবে, পিএসসি আমাদের ভাবনার গালে থাপ্পড় মেরে সমস্ত এক্সামিনেশন কিন্তু তার যথার্থ ডেটেই রেখেছে। শুধু মেন্স গুলো একটু পিছিয়েছে, কিন্তু যে কোনো এক্সামিনেশন কিন্তু তার প্রপার ডেটে হচ্ছে, কারণ পিএসসি দেখেছো তার টেন্টেটিভ ডেট ঘোষণা করে দিয়েছে। এবং আমাদের টেন্টেটিভ ডেট কি দিয়েছে পিএসসি, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ফেব্রুয়ারি, আর মেন্স দিয়েছে ডিসেম্বর মাসে। আমার ইকোনমিক্স ব্যাচে আমি যতদূর জানি যেরকম স্টুডেন্ট আছে, এখন টোটাল 65 জন স্টুডেন্ট, যেরকম স্টুডেন্ট আছে আমি এটা শিওর যে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ক্যাপাবেল। তাই জন্য আমি একটুখানি বলছি যে কোনোভাবে সময় নষ্ট করো না, পড়াটা বোঝো যে পড়ার পরিমাণ কতটা, এটা কিন্তু বুঝতে হবে।
পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপের সাথে ডাব্লিউবিসিএস কে কিন্তু গুলিয়ে ফেলো না। ডাব্লিউবিসিএস এ পড়ার পরিমাণ কতটা আর কম্পিটিশন কতটা, এই ধারণাটা নিজের মধ্যে নিয়ে আসো। আর প্রচুর পরিমাণে পড়াশোনা করো এখন সময় নষ্ট না করে। মনে রাখবে, সমান জিনিস করেও কিন্তু অনেকে চাকরি পায়, অনেকে পায় না। তো সেইটা খেয়াল রাখতে হবে। গল্পটা শোনো, তাহলেই নিজেরা বুঝে যাবে। আমি হয়তো অনেককে বলেছিও, অনেকে জানেও, পায়েল তো জানি। তাও আমি তোমাদের গল্পটা বলি। যে একজন সন্ন্যাসী ছিল, একজন সন্ন্যাসী, সে নদীর ওপারে থাকতো। নদীর এপারে ছিল গ্রাম, এবং সন্ন্যাসীর কাছে খাওয়ার কিছু ছিল না। গ্রামের একজন পরিবার, গ্রামের একটা পরিবার সন্ন্যাসীকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় খাবার দিয়ে আসতো। সেই খাওয়ারটুকুই ছিল সন্ন্যাসীর বেঁচে থাকার মানে শেষ ইয়ে। তবে গ্রামের প্রত্যেকটা মানুষ সন্ন্যাসীকে প্রচুর মানতো, তারা গুরুদেব হিসেবে। তাই প্রত্যেক দিন ওই ফ্যামিলি থেকে সন্ন্যাসীর রাতের খাবারের ব্যবস্থা করতো। বাড়ির থেকে মেয়ে বা বাড়ির যে বউ, সে গিয়ে সন্ন্যাসীকে সন্ধ্যাবেলায় বিকেল বেলায় খাবার দিয়ে আসতো। কিন্তু নদী পার হয়ে গিয়ে খাবার দিতে হতো, এবং নদীতে কোনো পুল ছিল না, হেঁটে হেঁটে পায়ে হেঁটে পার করে দিতে হতো। তো একটা সময় কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি হলো, নদীর জল প্রচুর বেড়ে গেল। কোমর জল, প্রায় কোমরের ওপর জল নিয়ে মেয়েটা গিয়ে সন্ন্যাসীকে তাও খাবার দিয়ে আসলো। কিন্তু সঙ্গে বলল, ঠাকুর, আমি তো পরের দিন আর আসতে পারবো না, যদি এই বৃষ্টি চলে, আজকেই কোমরের ওপর জল, কালকে তো মাথা অব্দি জল হয়ে যাবে, তাহলে কালকে আমি কিন্তু খাবার দিতে নাও আসতে পারি। সন্ন্যাসী বলল, মা, তুই যদি না আসিস তাহলে তো আমি খেতে পারবো না। তুই আসিস, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, তুই ওই মন্ত্রটা জপ করতে করতে চলে আসিস, কোনো নদী তোকে ডোবাতে পারবে না, কিছু তোর হবে না। মেয়েটা খুব মানে সন্ন্যাসীকে, ওদের কাছে ও ঠাকুরের মতো। খুশি হয়ে মেয়েটা চলে গেল। পরের দিন খাওয়ার নিল, প্রচন্ড বৃষ্টি, নদীতে প্রচুর জল। মা যেতে না করলো, কিন্তু মেয়ে বলল, চিন্তা করো না, সন্ন্যাসী ঠাকুর আমাকে মন্ত্র বলে দিয়েছে, আমার কিচ্ছু হবে না। মাও বললো, ও সন্ন্যাসী ঠাকুর মন্ত্র বলেছে, যা যা দিয়ে আয়, তাহলে তো কিচ্ছু হবে না। এবং মেয়েটা ওরকম জল, মন্ত্রটা জপ করতে করতে সুন্দর নদীর এপার থেকে ওপারে চলে গেল, ওর কিচ্ছু হলো না। ওর কিচ্ছু হলো না। ও সন্ন্যাসীকে গিয়ে বলল, ঠাকুর, দেখো, তোমার মন্ত্র জপ করতে করতে চলে এলাম, সত্যিই কিছু হলো না, তুমি সত্যি ঈশ্বর। আবারও খাবারটা দিয়ে মনের আনন্দে মন্ত্র জপ করতে করতে চলে গেল। এই গোটা ঘটনাটা কিন্তু সন্ন্যাসী বসে দেখছিল, এবং সন্ন্যাসী ভাবছিল যে বিশাল ব্যাপার হয়ে গেল, আমার মন্ত্র পড়ে সত্যি এত চমৎকার হয়ে গেল, তাহলে সত্যি আমি ভগবানের পর্যায়ে চলে গেছি, আমার সাধনা সাকসেসফুল। সন্ন্যাসী তখন ভাবলো, চলো তাহলে আমিও যাই, দেখি তো, তাহলে তো আমার সাধনা সাকসেসফুল, মেয়েটা হয়ে গেল। মানে সন্ন্যাসীর নিজেরটাতেই মন্ত্রের ওপর কনফিডেন্স ছিল না। এবার সন্ন্যাসী নদী পার করতে গেল মন্ত্র পড়তে পড়তে, প্রথম পদক্ষেপেই ও কি নদীর জলে ডুবে গেল এবং মারা গেল। গল্পটা খুব ছোট, কিন্তু গল্প থেকে আমরা যেটা বুঝতে পারি, যে মেয়েটা ওই মন্ত্র পড়েই পার হয়েছে, কারণ মেয়েটার পূর্ণ বিশ্বাস ছিল, ওর মনের এক কোণে 1%ও ডাউট ছিল না যে আমি ডুবে যেতে পারি। কিন্তু সন্ন্যাসী, নিজের মন্ত্র হলেও সন্ন্যাসীর মনের মধ্যে এই ডাউট ছিল যে আমি হয়তো ডুবে যেতে পারি। তাহলে দেখো, প্রিপারেশন কিন্তু এক, দুজনেই সেম মন্ত্রই জানে, কিন্তু নিজের ওপর কনফিডেন্স, নিজের ওপর আস্থা, নিজের ডাউট না রাখা কোনো প্রশ্নে, বা নিজের মনে যে আমি পারবো কিনা, সেটা কিন্তু তোমাকে সাকসেস পাওয়ানোর জন্য খুবই দরকার। একই প্রিপারেশন নিয়ে একজন ভয়ে গিয়ে পরীক্ষা থেকে হেরে আসবে, কিন্তু ওই বিশ্বাস নিয়ে তুমি গেলে ওই প্রিপারেশনেই তুমি পাস করে আসবে। তুমি এই ভয় পাবে না যে আমি 60টা পারছি কিন্তু 70 ওঠে কাট অফ, তাহলে আমি 60টা পারছি, তাহলে আমি পারবো না, তাহলে আমি পাবো না। তোমার এই কনফিডেন্স থাকতে হবে, 60টা আমি পারছি, তাহলে সবাই 60টাই পারবে, তার বেশি কেউ পারবে না। এই কনফিডেন্সটা যেন তোমার মধ্যে থাকে। তবে এরকম নয় যে প্রিপারেশন নিলাম না অথচ কনফিডেন্স, মন্ত্রটা কিন্তু তোমাকে কমপ্লিট জানতে হবে, তারপর নিজের ওপর তোমাকে ভরসা রাখতে হবে। পরিষ্কার? নিজের ওপর কখনো, এই ডিসেম্বর মাস অবধি, মেইন অবধি, আমি যতদূর জানি, আমার ইকোনমিক্স ব্যাচে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রায় মেন্স দেওয়ার মতো এবং দেয়, এবং অনেকে তো চাকরিও করে, চাকরি পেয়েও গেছে, ডাব্লিউবিসিএস অফিসারও আছে। তো আমি সি গ্রুপ,
তো আমি এটা জানি সবাই তোমরা ভালো, কিন্তু নিজের মধ্যে ওই কনফিডেন্সটা, ওই ইয়েটা, টাসানটা রাখবে যে আমি সবকিছু ভালো করে আসবো। ডিসেম্বর অবধি নিজের মনের এক কোণাতেও কিন্তু কোনো সময় ডাউট আসতে দেবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আজকে ইচ্ছা করেই তোমাদের একটুখানি বেশিক্ষণ রাখলাম এই জিনিসটা বলার জন্য, যাতে তোমরা এখন ফুললি প্রিপারেশনে নিজেকে, ফুললি একদম ডেডিকেটেড ভাবে নিজেকে প্রিপারেশনের দিকে মনোনিবেশ করতে পারো, যেটা ভীষণ দরকার। হ্যাঁ কাবেরী, তুমি আমার দেওয়া শুধু সাহস না, আমি তোকে তো আমি প্রায় 4 বছর 5 বছর হলো চিনি। তুই আহ, তুমি পাওয়ার মতোই, তুই না পেলে কে পাবে। থ্যাংক ইউ রিয়া, সৌমিতা থ্যাংক ইউ। প্রান্ত লেগে পড়, একদম বই খাতা নিয়ে ছাড়খাড় করে দিতে হবে এবার ডিসেম্বরে একদম। হাউ ইজ দ্য চাই। ঠিক আছে, চলো আজকে সেশন আমাদের কমপ্লিট করছি এখানেই। নেক্সট শনিবার আমাদের তোমরা জানোই আমাদের নেক্সট শনিবার আমাদের বোধহয় ডিভিজিবিলিটির ওপর ক্লাস হবে। নাম্বার সিস্টেমে আমার যতদূর মনে পড়ছে নেক্সট শনিবার 6:30 থেকে ডিভিজিবিলিটির ওপর ক্লাস। সেই ক্লাসে আবার দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে থাকতে পারো, আদারওয়াইজ সেশনটা লিভ করতে পারো। আজকে সেশন কমপ্লিট, কারো কোনো প্রশ্ন থাকলে আমি কমেন্ট খুলে আছি, জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ লিভ করতে পারো। রিয়া, ইকোনমিক্স তুমি আনসার কি তখনই পাবে যখন তুমি আহ, ওই ওএমআর শিট বা কোয়েশ্চেন অ্যান্সার গুলো অ্যাটলিস্ট খাতায় করে, এখন যেহেতু ওএমআর শিট প্রিন্ট করা যাচ্ছে না, সেটা তুমি শ্রমিককে হোয়াটসঅ্যাপে পাঠাবে, শ্রমিক স্যারকে, শ্রমিক স্যার তোমাকে আনসার কি পাঠিয়ে দেবে। আনসার কি আপলোড করা হবে না, তোমরা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার আনসার শ্রমিক স্যারকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, অমি শ্রমিক স্যার তোমাদের টোটাল আনসার কি তোমাদেরকে পাঠিয়ে দেবে। আনসার কি কিন্তু পার্সোনালি পাবে, কারণ আমি চাই প্রত্যেকে টেস্টটা দাও। ও আচ্ছা, আর বলে দিই তোমাদের কিন্তু সেকেন্ড টেস্ট 10 তারিখে আপলোড হবে। 10th জুলাই তোমাদের সেকেন্ড টেস্ট আপলোড হয়ে যাবে, সেকেন্ড মক টেস্ট। চাইলে দিতে পারো, যাদের প্রিপারেশন এখনো হয়নি নিজের কনফিডেন্স মতো, তারা কিন্তু দেবে না, তারা মক টেস্টটা তো থাকবেই, তারা কিন্তু পরে দেবে। আনসার কি পাবে তারাই যারা এক্সাম দেবে। আর কারো কিছু, আমি কমেন্ট দেখছি, তোমাদের কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নিতে পারো। যদি কেউ নতুন থাকো, ক্লাসের অ্যাডমিশন আমাদের চলছে, শ্রমিক স্যারের সাথে সেইভাবে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। শ্রমিক স্যারের সাথে কথা বলে নেবে সেইভাবে, কোনো অসুবিধা নেই। যারা নতুনের যদি কেউ থাকো, তাহলে আমি সেশনটা এন্ড করছি। কারো কোনো প্রশ্ন আসছে না, আমি